একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে, মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে, ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে, তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যাবে। আপনি ভারতের ময়ূর মুখরঞ্জনের টিভি চ্যানেল সাক্ষাৎকার দিয়ে বলেছেন জামাত বাংলাদেশের মৌলবাদ ও জঙ্গিবাদ ছড়াচ্ছে, তাহলে এদের বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করার কোনো পরিকল্পনা আপনাদের বা আপনাদের দলের আছে কিনা? এখানে ময়ূকের আমরা বিশেষ করে বাংলাদেশি মানুষরা ইন্ডিয়ান কোনো টিভিতে বেসিক্যালি টকশো করি না, এবং ইন্ডিয়ান কোনো টিভি টকশো যেগুলো প্রচলিত আছে এটা আমার ব্যক্তিগতভাবে নলেজে নাই। তো যাই হোক, সাম্প্রতিককালে ময়ূক নামে এক ছেলে আমাকে যখন বলল, তখন আমি দেখলাম যে বর্তমান সরকার এবং বিএনপি সম্পর্কে একচেটিয়া ভারত হচ্ছে তাদের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ভারতে বিরোধিতা করে আসছে। দীর্ঘ ৮ সালে নির্বাচন, ১৪ সালে নির্বাচন, ১৮ সালে নির্বাচন, সর্বোপরি ২৪ সালে নির্বাচনে ভারতের একচেটিয়া হস্তক্ষেপের মাধ্যমে ভারতের মনোরঞ্জিত সরকার যে প্রতিষ্ঠা করার জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ, এটা প্রমাণিত হয়েছে। আমি একটু উৎসাহ সহকারেই ওই টকশোটা আমি অ্যাকসেপ্ট করলাম। টকশোতে অ্যাকসেপ্ট করে দেখলাম যে হচ্ছে তারা বেসিক্যালি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচারটা চালাচ্ছে, প্রচার অপপ্রচার ব্যাপকভাবে চালাচ্ছে। আর সেখানে ময়ূকের ওখানে জামাত ইসলামকে নিয়ে নিষিদ্ধ ফিষিদ্ধ এগুলো নিয়ে কোনো প্রসঙ্গ ওঠেনি। সে জামাতের রাজনৈতিক সম্পর্কে আমার কাছে জানতে চাইছে। আমার জামাতের রাজনীতি সম্পর্কে আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজের চোখে দেখা যতটুকু আমি দেখেছি আমি ততটুকুই বলেছি। আর নিষিদ্ধ করা না করা এই নিয়ে তারা আমার সাথে কোনো প্রশ্ন করেনি। অনেকে বলেন আপনার নির্বাচনী এলাকায় জামাতের শক্ত অবস্থান থাকার কারণে আপনি জামাতের বিরোধিতা করেন। জামাতের নির্বাচনে শক্ত অবস্থান আছে কি আছে না সেটা তো নির্বাচনী রেজাল্টে প্রমাণ হয়। ষষ্ঠ সংসদ নির্বাচনে তারা পরাজিত, ৯৬ নির্বাচনে তারা পরাজিত, ২০০১ সালে নির্বাচনে তারা পরাজিত, ২০০৮ সালে নির্বাচনে ষড়যন্ত্রের নির্বাচনে 111-এর পাতানো নির্বাচনে সমঝোতা নির্বাচনে আওয়ামী লীগকে যেহেতু বিজয়ী ঘোষণা করেছে, সেইখানে দেখবেন জামাত ইসলাম বিএনপির চেয়ে কম ভোট আছে। ১৮ সালের যে নির্বাচন সেখানে জামাত ইসলামের সাথে ব্যাপক ভোটের ব্যবধানে বিএনপি পাশ করছে। আপনি এটা বলতে পারেন যে আওয়ামী লীগের চেয়ে জামাত শক্তিশালী ওখানে, এবং জামাতের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হয়। সেই প্রতিদ্বন্দ্বিতায় ৫০,০০০, ৬০,০০০, ৮০,০০০ ভোটের ব্যবধানে যে তারা পরাজিত হয়েছে, এটা নির্বাচনী তথ্য যদি আপনি দেখেন সেখানেই প্রমাণিত হবে। কিন্তু দ্বিতীয় পজিশন যেহেতু তারা, ৮০,০০০ ভোটের ব্যবধান হলো দ্বিতীয় পজিশন যেহেতু তারা, তো সেখানে আপনি প্রতিপক্ষ সংগঠন হিসেবে বলতেই পারেন। আর জামাত প্রতিপক্ষ সংগঠন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন প্রতিপক্ষ সংগঠন, আমি চাঁপাইনবাবগঞ্জে রাজনীতি করতে যে তা না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। সেখানে তো তাদের অপকর্ম, তাদের সন্ত্রাসবাদ এবং তাদের জঙ্গিবাদ এবং তাদের নোংরামি আমি নিজে অবলোকন করেছি। আমি কত ছেলেকে হাসপাতালে নিয়ে যেয়ে ভর্তি করেছি, কাঁদতে কাঁদতে লাশগুলোকে তার পরিবারের হাতে তুলে দিয়েছি, এটা তো আমি প্রত্যক্ষদর্শী। তখন কি আপনি কোনো দলকে সমর্থন করতেন? আমি ছাত্র দলের নেত্রী ছিলাম তখন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাপসী হলের ভিপি ছিলাম পরপর ২ বার, এবং আমি আমার দলের প্রেসিডেন্ট ছিলাম তাপসী হল ইউনিটের, এবং আমি কেন্দ্রের সদস্য ছিলাম ছাত্র দলের। আমি ছাত্রদল, আমার জীবনে আমি একটাই সংগঠন শুরু করছি, ছাত্রদল, এবং সেখান থেকে আমার অদ্যাবধি জীবন, এবং আমি যতদিন বেঁচে থাকব আমার এই দলের ভিতরে থেকেই আমার আল্লাহ আমাকে তুলে নেবে, এটা আল্লাহর কাছে আমার প্রত্যাশা, এর বাইরে কোনো প্রত্যাশা নেই। জামাত ইসলামী এবং চরমোনার জোট হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? আমি ইসলামিক চিন্তাবিদদের প্রকৃত ইসলামিক বিষয় নিয়ে প্রচার চালাক সেটা একরকম, কিন্তু ইসলামিক চিন্তাবিদদের রাজনৈতিক সংগঠন করাটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। আমি ধর্মান্ধতাও অপছন্দ করি, আবার অতিরিক্ত হচ্ছে ধর্মবিরোধীটাও আমি পছন্দ করি না, ধর্মনিরপেক্ষতা আমি অপছন্দ করি। তো এইগুলো জোট, এরা তো ওই যে বলে না, এমনি তো নাচুনি বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। নির্বাচন শুরু হলেই তার আগের থেকে এদের এগুলো চলে। তবে এগুলো জোট টোট যাই করুক, আমি দুর্বল হিসেবেও দেখবো না, খারাপ খাতেও দেখবো না। জোট করার এখতিয়ার, অধিকার যে কোনো রাজনৈতিক সংগঠন যার সাথে খুশি তার সাথে করাটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। তো সেটা তারাও
তাদের করবে, কারণ এর আগে তাদের বিরোধিতার সম্পর্ক তো ইতিপূর্বে নিশ্চয়ই আছে কিছু ঘটনার। এখন তারা যদি ঐক্যবদ্ধ হয় এই প্রশ্নের উত্তরটা তারাই দিতে পারবে যে কী কারণে বিরোধী ছিলাম আর কী কারণে ঐক্যবদ্ধ হলাম। তো নির্বাচনী জোট যে কেউ যার সাথে করতে পারে, যে কোনো সংগঠনের সাথে। এইখানে আমি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আমার। গত 16 বছরে আপনি আওয়ামী লীগ সরকারের নির্যাতনের পড়েছেন, বিএনপি আপনাকে কোনো মূল্যায়ন করেনি, এই নিয়ে আপনার মধ্যে কোনো ক্ষোভ আছে কিনা? বিএনপি আমাকে মূল্যায়ন করেনি এটা আমি বলতে পারবো না, কারণ আমি সবসময় ভালোবাসা প্রত্যাশী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লক্ষ মানুষের ভিড়ে যখন আমার নামটা ধরে ডাকে এই পাপিয়া, ওইটাই আমার কাছে সবচেয়ে বড় স্বীকৃতি। উনি যখন হাসপাতাল থেকে বাসায় ফিরেন তখন আমার দিকে তাকিয়ে এবং আমি তার দিকে তাকিয়ে তার কষ্টের যে আকুতিটা উনি আমাকে বলার চেষ্টা করেন, আমিও বোঝার চেষ্টা করি। এটাই আমার জীবনের চরম ভালোবাসা। আমার পোস্ট, পজিশন, পদবি, এমপি, মন্ত্রী কিচ্ছুর প্রয়োজন আছে বলে আমি মনেই করি না। ওই ভালোবাসাটুকু নিয়েই আমি আমার জীবন কাটাই দিতে চাই। ওই স্মৃতিটাই আমার কাছে সর্বোচ্চ ম্যান্ডেট। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে আপনি কি বলবেন? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা আওয়ামী লীগের ব্যাপার, আর বর্তমান সরকার করতে দেবে কি দেবে না তাদের ব্যাপার। এই বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই ব্যক্তিগত। মাওলানা মিজানুর রহমান আজহারি বলেছেন, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত, এই নিয়ে আপনার মত কি? একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত, আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর, এবং উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে, মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে, ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে, তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যাবে। এটাই স্বাভাবিক বিষয়। এই জন্য একদল খেয়েছে আর একদল খাবে, আর সারা বছর জামাত ইসলাম খাচ্ছে। এদের ক্ষমতাও দরকার হয় না, এদের এমপি হওয়া লাগে না, এদের মন্ত্রী হওয়া লাগে না। ওই ধর্মের বার্তা নিয়ে নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায়, অসহায় নিরীহ ধর্মভীরু মহিলাদের কাছে যে ওই চাঁদার আদায় করে নিচ্ছে। উন্না বিছায় মুরগির ডিম থেকে শুরু করে, গরু ছাগল হাঁস মুরগি গরুর দুধ থেকে শুরু করে, পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে। তারা তো সারা বছর খেয়ে থাকে। এদের অপকর্ম করতে গেলে, এদের মানুষ খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতারও দরকার হয় না, এদের র্যাব, পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি কিছু এদের লাগে না। এরা নিজেরা প্যানিক করে। বিএল কলেজ থেকে শুরু করে, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জ্বলন্ত প্রমাণ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপির উপরে শেষ পর্যন্ত আক্রমণ করছে। বিএল কলেজে বিএনপির পদধারী ছাত্রদলের নেতাকে এরা হত্যা করছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পদধারী নেতাকে এরা হত্যা করছে। তো তখন তোদের ক্ষমতা লাগে না, এরা নিজেরা প্যানিক করে রাষ্ট্রকে জিম্মি করে সন্ত্রাস করে। এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটা একটা ধর্ম ব্যবসায়ী, এবং এদের সপক্ষে যে গুণগান গাবে, যে এরকম বক্তৃতা দেবে আর বিএনপিকে দোষারোপ করে যে কথাগুলো বলবে, আরে এরা তো মানুষের বাড়ি বাড়িতে যে খাচ্ছে, মুষ্টি চাল খায়। এরা গরুর এই যে ওয়াজের নাম করে মুরগি থেকে লাউ থেকে সব কিছু নেয়, ওগুলো বিক্রি করে খায়। এরা ইয়ানতের পয়সা প্রত্যেকটা মানুষের কাছে বাধ্যতামূলক নেয়, এবং এদের সংগঠন যে একদিন করবে, যতদিন বেঁচে থাকবে এদেরকে পয়সা দিতে বাধ্য। তো সারা বছর প্রত্যেকটা তৃণমূল পর্যন্ত খেয়ে বেড়াচ্ছে এরা। এক খায় কর, আর একজনের খাওয়ার ইতিহাস বলে লাভ নাই। আর বিএনপিকে টেনে কথা বলার আগে নিজের শুদ্ধতা পরিমাপ করতে হবে। বিএনপি সম্পর্কে কতটুকু সমালোচনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা করতে পারে তার একটা সীমারেখা নির্ধারণ করা দরকার। সীমারেখা নির্ধারণ করতে না পারলে আলটিমেটলি এরা এমন গহ্বরে ডুববে, ওই 300 সিটে প্রার্থী দেওয়ার ইতিহাস আছে না, 3টা সিট জুটছে, এরকমই জুটবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।